শুভ্রর ফোনে অহ নামের এই রহস্যময়ী মেয়েটি কে? কেনই বা সে শুভ্রকে সব শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে? সারা কি পারবে এই পরিস্থিতিতে শুভ্রকে বিশ্বাস করতে? অন্যদিকে শান্তা কি এভাবেই নাহিদের নির্মম অত্যাচার নীরবে সহ্য করে যাবে? আকাশকে ঠকানোর শাস্তি তাকে আর কতদিন ভোগ করতে হবে? সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে উষ্ণ আমন্ত্রণ জানাচ্ছি গল্প ফড়িংয়ের আজকের আয়োজনে। আপনারা শুনছেন জনপ্রিয় ধারাবাহিক গল্প চুক্তির ৪ বছর। আজ আপনাদের শোনাব টান টান উত্তেজনায় ভরপুর এই গল্পের ১৯তম পর্ব। তো চলুন শ্রোতা বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক চুক্তির ৪ বছর গল্পের আজকের রোমাঞ্চকর পর্ব। শুভ্র বিড়বিড় করে বলে উঠল, পিচ্চি পাখি, আমার ঘুম না ভাঙা অবধি কোথাও যাইবা না। নো এক্সকিউজ, ওকে? সারা কিছু বলতে গিয়েও থেমে গেল। সে তো শুভ্রকে নিচে খাবার জন্য ডাকতে এসেছিল, আর এখন ফেসে গেল। শুভ্র কিছুক্ষণের মাঝেই গভীর ঘুমে তলিয়ে গেল। সারাও বিছানার সাথে হেলান দিয়ে বসে রইল। শুভ্রর মুখের দিকে চোখ নিবদ্ধ। ইস, কি সুন্দর মায়াবী মানুষটা! সারার চোখ আটকে যায় শুভ্রর ঠোঁটের দিকে। গোলাপি ঠোঁট কালচে হয়ে যাচ্ছে। সারা বালিশের পাশ থেকে শুভ্রর মোবাইলটা নিল। কিন্তু এ কি, ফোনের লক চেঞ্জ! সারা অনেক চেষ্টা করেও খুলতে পারল না। সারা ভ্রু কুচকে শুভ্রর ঘুমন্ত মুখের দিকে তাকাল। সারা ফোনটা পাশে রাখতে যেতেই ফোনের ওয়ালপেপারে চোখ আটকে গেল সারার। শুভ্র অরুকে কোলে নিয়ে অরুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই মুহূর্তে ছবিটা তোলা হয়েছিল। ছবিটাতে দুজনকেই অসম্ভব সুন্দর লাগছে। সারা তাকিয়ে হাসল একটু, তারপর ফোনটা বালিশের পাশে রেখে শুভ্র চুলে বুলাতে বুলাতে সেও ঘুমিয়ে পড়ল। আনিশা অরুকে নিয়ে সোফায় বসে আছে। এ বাড়ির মাঝে আনিশার সবার আগে খিদে লাগে, আর সে সবার আগে খেয়েও নেয়। আনিতা শ্রাবণ, অন্তু আর অর্ককে খাবার বেড়ে দিচ্ছে। সুমনা খাবার এগিয়ে এনে দিচ্ছে। আর ফাতিহা টিভি দেখছে, সে সবার সাথে পরে খাবে। সবাই শুভ্রর জন্য অপেক্ষা করে সারাকে ডাকতে পাঠিয়েছিল, কিন্তু সারা না আসা দেখে আনিতা কিছু বুঝল। তারপর সবাইকে খেতে দিল। খেতে খেতে আনিতা অর্কের বাড়ির সবাই কেমন আছে জিজ্ঞাসা করল। অর্ক হাসিমুখে উত্তর দিল, আম্মু বাদে সবাই ভালো আন্টি। আনিতার হাসিমুখ কালো হয়ে গেল। কালু মুখে জিজ্ঞাসা করল, এখনো ভুলে উঠতে পারে নাই? অর্ক স্বভাবসুলভ হেসে বলল, না আন্টি, ডাক্তার বলেছে যাকে নিয়ে চিন্তা করে এই অবস্থা, তাকে যদি এনে দিতে পারি তাহলে সুস্থ হয়ে যাবে, নয়তো হবে না। কিন্তু আন্টি, আপনি তো জানেন তা কোনোদিন সম্ভব না। আনিতা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যারা কেমন আছে? আন্টি, বনুর তো কিছুদিন পর বিয়ে দেওয়ার চিন্তা। আমাদের 2 ভাই বোনের জন্য আব্বুও টেনশানে। শ্রাবণ নির্বিকারভাবে খাচ্ছে। তার মন কোথায় সে জানে না, তবে এটা জানে এখানের কোনো কথা তার কানে যাচ্ছে না। শান্তা সকাল থেকে কাজ করে যাচ্ছে। নাহিদ আর তার বন্ধুরা একের পর এক অর্ডার করে যাচ্ছে। মনিরা, ইব্রাহিম আর নাহিদের মা পাশের গ্রামে গিয়েছে কি একটা দরকারে। শান্তা আগের চেয়ে শুকিয়ে গেছে। নাহিদ শান্তাকে সহ্য করতে পারে না। কথায় কথায় গায়ে হাত তোলে। শান্তা চুপচাপ সহ্য করে নেয়, কারণ সে জানে তার করা ভুলের শাস্তি সে পাচ্ছে। আকাশকে ঠকানোর শাস্তি তাকে ভোগ করা লাগবে। নাহিদ পান থেকে চুন খসলেই শান্তাকে মারে। শান্তা ভয়ে কাউকে কিছু বলে না। সে জানে মনিরা বেগম শুনলে কষ্ট পাবে। নাহিদ কখনো মুখে মারে না, তাই কারোর কাছে ধরা খাওয়ার চান্স নেই। এসব ভাবতে ভাবতে শান্তা বেসিনে থালাবাসন ধুচ্ছিল। ঠিক সেই সময় নাহিদ পেছন থেকে এসেই শান্তার চুলের মুঠি ধরে বলে ওঠে, কিরে মাগি, তোরে কক্ষণ থেকে ডাকছি, বললাম না খেতে দে ওদেরকে? শান্তা ব্যথায় কোকিয়ে ওঠে। ব্যথাতুর কণ্ঠে বলে, দিচ্ছি, বসুন। দিচ্ছি কি, দে, বলেই নাহিদ চলে যায়। শান্তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। আকাশ তার কখনো ধমক দেয়নি, আর এখানে রীতিমতো মার খাওয়া লাগছে। তালুকদার বাড়িতেও তাকে কোনো কাজ করে খাওয়া লাগে নাই। শুভ্র আর শ্রাবণ তাকে যখন যা দরকার এনে দিয়েছে। শান্তার চিন্তার মাঝেই নাহিদ জোরে ডেকে উঠল। শান্তা তাড়াহুড়ো করে খাবার বেড়ে নিয়ে গেল ডাইনিং টেবিলে। সবাই খাচ্ছে। খেতে খেতে নাহিদের এক ফ্রেন্ড অরুণ বলে ওঠে, ভাবি, রান্না কিন্তু সেই হইছে। নাহিদ খেয়ে যাচ্ছে, রাগী রাগী একটা ভাব চোখে। সবাই খেয়ে উঠে গেল। নাহিদ এখনও টেবিলে বসে আছে। শান্তা ভরাতুর কণ্ঠে জিজ্ঞাসা করল, আর কিছু নেবেন? শান্তার কথা বলা শেষ হতে না হতেই নাহিদ খাবারের প্লেট শান্তার মুখে ঠেসে ধরে।
শান্তার চোখে মুখে ঝাল লেগে ছটপটাইতে থাকে। নাহিদ রাগী কণ্ঠে বলে ওঠে, তুই জানিস না আমি ঝাল খাই না? তুই ঝাল দিলে কেন মাংসে? নে মা, খা একা। নাহিদের এত চেঁচামেচি শুনে সবাই তাড়াতাড়ি হাত দিয়ে ডাইনিং টেবিলে এসে দেখল শান্তার সারা মুখে ভাত। শান্তা উড়বা দিয়ে মোচার চেষ্টা করছে। অরুণ কিছু বলতে যেতেই নাহিদ থামিয়ে দিয়ে ওদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। নাহিদ চলে যেতেই শান্তার ঢুকরে কেঁদে উঠল। তাড়াতাড়ি জগের পানিগুলো মুখে ঢেলে দিল। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। তালুকদার বাড়ির সবার খাওয়া শেষ। সোফায় এসে বসেছে মাত্র। অর্ক সুযোগ পেলেই আনিশাকে একটু করে রাগিয়ে দিচ্ছে। আনিশা যদিও আশাই ছিল শ্রাবণ ভাই কিছু হলেও বলবে অর্ককে, কিন্তু না, আনিশাকে হতাশ করে দিয়ে শ্রাবণ পকেট থেকে মোবাইল বের করে গেম খেলা শুরু করে দেয়। সারার চোখ লেগে এসেছিল শুভ্র নড়াচড়ার জন্য সারার ঘুমের 12টা বেজে গেছে। এখন আবার চোখটা লেগে এসেছে। সে মুহূর্তে বিকট আওয়াজে শুভ্রর ফোন বেজে উঠল। সারা শুভ্রর ফোনটা হাতে তুলে নিতেই চোখ পড়ল অহু বলে সেভ করা নাম্বার। তাও আবার একটা মেয়ের ছবি ভাসছে স্ক্রিনে। সারা চোখ ছোট ছোট করে বলে উঠল, এই অহুটা আবার কে? সারার কথা শেষ হতে না হতেই শুভ্র সারার হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে উঠে বারান্দায় চলে গিয়ে বারান্দার দরজা লক করে দিল। ঘটনা এত তাড়াতাড়ি ঘটল যে সারা হকচকিয়ে গেল। সারার মন কেমন খুঁতখুত করা শুরু হল। সারা বিছানা থেকে উঠে দাঁড়াতেই শুভ্র বারান্দার দরজা খুলে আবার রুমের ভিতরে চলে এলো। কিন্তু শুভ্রর মুখ শুকনো, ঘামচে রীতিমতো। শুভ্র কিছু বলতে যাবে ঠিক তখনই সারা বলে ওঠে, আচ্ছা অহু নামে সেভ করা মেয়েটা কে? আর আপনি এমনভাবে ফোনটা কেড়ে নিলেন কেন? আর বারান্দায় গিয়ে দরজা লক করলেন কেন? শুভ্র যে ভয়টা করছিল সেটাই হলো। শুভ্র সারাকে ছেড়ে দিয়ে সারাকে বিছানার পাশে নিয়ে এসে বিছানায় বসিয়ে বলে উঠল, আস্তে আস্তে প্রশ্ন করো, একসাথে এত কিছু আমি কিভাবে বলবো? সারা শুভ্রর দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আপনি আমার সরলতার সুযোগ নিচ্ছেন না তো? মানে? আপনি কিছু লুকাচ্ছেন না তো আমার থেকে? শুভ্র শুকনো ঢোক গেলে বলে উঠল, তুমি আমাকে বিশ্বাস করো না পিচ্চি পাখি? সারা শুভ্রর দিকে তাকিয়ে থেকে বেশ কিছুক্ষণ পর উত্তর দিল, আমি কি একবারও বলেছি আমি আপনাকে অবিশ্বাস করি? তার আগে বলুন অহুকে? শুভ্র কথা ঘোরাতে বলে উঠল, আগের দিন তুমি আমাকে প্রমিস করেছ ভুল বুঝবে না। সারা কিছু বলতে যাবে তার আগেই আবারও শুভ্রর ফোন বেজে উঠল। শুভ্র কল ধারার আগেই সারা ফোনটা নিয়ে দেখল সেই অহু। কল রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে মেয়েটা বলে উঠল, আমি চলে এসেছি বাড়ির সামনেই, তুমি সব রেডি করে রাখো শুভ্র, নয়তো সব শেষ করে দিব। সারা কিছু বলার আগেই কল কেটে গেল। ফোন লাউডস্পিকারে থাকায় শুভ্র ও অহনার কথাগুলো শুনতে পেল। সারা ফোনটা কান থেকে নামিয়ে শুভ্রর দিকে তাকাল। শুভ্র শান্ত কণ্ঠে বলে উঠল, যত যাই হোক পিচ্ছি পাখি, আমারই ভুল বুঝিও না। আমি সব সময় করে তোমাকে বুঝিয়ে বলবো, একটু সময় দাও। কলিং বেল বেজে ওঠায় আনিতা বারবার বলতে থাকে, কেউ দরজাটা খুলো, আমার হাতে কাজ। কারোর যেতে না দেখে বার কলিং বেল বাজা দেখে শ্রাবণ গেম বন্ধ করে উঠে দাঁড়ায়। মোবাইলটা পকেটে রেখে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই ওপাশের মানুষটা শ্রাবণকে ভূত দেখার মতো চমকে গিয়ে বলে ওঠে, শ্রাবণ, তুমি এখানে? চলবে। শ্রোতাবন্ধুরা, এই ছিল আমাদের আজকের চুক্তির 4 বছর গল্পের 19তম পর্ব। শুভ্র আর সারার জীবনের সামনে কী ঝড় আসতে চলেছে, আর দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটিই বা কে? সেই সব রহস্যের জট খুলবে আগামী পর্বে। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত এমন চমৎকার সব গল্পের অডিও বুক শুনতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো চমক নিয়ে। ধন্যবাদ সবাইকে।